ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তখন আমরা জামাত ইসলামকে নীরব থাকতে দেখতে পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট ও অধ্যাদেশ, ছাত্র নেতৃবৃন্দদের ভূমিকা, চমৎকার এবং সময়োপযোগী একটি আয়োজনের জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় শুনতে পাই যে এই সরকার টিকবে না, এই সরকারকে রাখা যাবে না, প্রধানমন্ত্রীকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হবে, আবার আন্দোলন হবে, গুলি আমি সামনে থেকে খাবো। এই ধরনের রাজনীতি, এই ধরনের বন্দোবস্ত কিন্তু ইতিমধ্যেই আমরা কবরচিত করেছি। জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের উদয় হয়েছে, যেখানে 56,000 বর্গমাইলে লাল সবুজের পতাকা তোলে আর কখনোই স্বৈরাচার, দৈত্য দানব, ফেসিবাদী কায়েম আর প্রতিষ্ঠিত হবে না। তারই পরিপ্রেক্ষিতে 2025 সালের 17 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনার আবির্ভাব হয়েছিল। আপনার মনে আছে, সেদিন সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় 25টি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের অন্যতম পুরোধা, যাদেরকে বলা হয় বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ 25টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের সাথে ঐক্যমত পোষণ করে একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিলে তারা স্বাক্ষর করেছিলেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে পেয়েছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় সরকার গঠিত হওয়ার পর, মন্ত্রিসভা গঠিত হওয়ার পর যারা সরকারে এসেছে তারাই সেই ঐতিহাসিক যে রাজনৈতিক দলিল ছিল সেই দলিলকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68% মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে, 68% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার প্রধান বা সরকারি দল কারোই সক্ষমতা নাই 68% মানুষের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আমরা সরকারের মধ্যে আহ্বান জানাবো, তারা অন্তর্বর্তীকালীন সরকারের 133টি যে অধ্যাদেশ ছিল, ইতিমধ্যেই 114টি অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করেছে, সবগুলোই পাশ হয়েছে। কিন্তু যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা সরকার প্রধানকে জবাবদিহিতামূলকের মধ্যে নিয়ে আসার জন্য যেই অধ্যাদেশগুলোর প্রয়োজন ছিল, বিশেষ করে বিচার বিভাগকে স্বাধীন করা, বিএনপির 31 দফায় তারা উল্লেখ করেছিলেন তারা বিচার বিভাগ স্বাধীন চায়। সংবিধান সংস্কারের বিষয়ে তারা কথা বলেছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সরকারে এসেই বিচার বিভাগকে আবারও দলীয়করণ করার লক্ষ্যে বিচার বিভাগের সম্পৃক্ত যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশ এখনো তারা সংসদে উত্থাপন করেনি। গত রেজিমে বিচার বিভাগ কেমন ছিল তার একটা ছোট একটা উদাহরণ দেই। 2022 সালের 7 অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটি স্মরণ সভা আয়োজন করেছিলাম। আমাদের জাহিদ এখানে আছে, ছাত্র শক্তি করে, আসিফ মাহমুদ, আক্তার হোসেন সহ আমরা এসেছিলাম বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করার জন্য। রাজু ভাস্কর্যে আসার সাথে সাথেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করলো। ছাত্রলীগের রানিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর সেখানে আমাদের উপর হামলা করেছে। আমরা আহত হলাম, আহত হয়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল গেলাম, সেখানে আবার আমাদের উপর হামলা হলো। আমরা সেখানে অবরুদ্ধ ছিলাম, পরবর্তীতে পুলিশ আসলো। ছাত্রলীগ আমাদের 30 জনকে, ছাত্রলীগের সহযোগিতায় পুলিশ আমাদের 30 জনকে গ্রেপ্তার করলো, থানায় মামলা হলো। সেখানে মামলা দিয়েছে এই যে আমরা নাকি ছাত্রলীগে হামলা করেছি, আমরা ছাত্রলীগে হামলা করে কয়েকজনকে আহত করেছি। এবং সবচেয়ে মজার বিষয়, এই মারামারির সময় আমরা ছাত্রলীগের পকেট থেকে 30 জন মিলে 12,500 টাকা চুরি করেছি। এই মামলা এজাহার হলো, বিচারকের কাছে গেল, বিচারক শুনলেন, শোনার সাথে সাথে আমাদেরকে 2 দিনের রিমান্ড দিলেন এবং 60 দিন জেল খাটতে হয়েছে। এই যে বিচার বিভাগ সরকারিকরণ করা, দলীয়করণ করা, দলের একটা চাটুকারিতায় রূপান্তর করার মধ্য দিয়ে বিচারের নামে অবিচার আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। সুতরাং আমরা সরকারের মধ্যে আহ্বান জানাবো, এই সংসদে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রেক্ষাপট হওয়ার কারণে 17 বছর নির্বাসিত একজন নেতা বাংলাদেশে এসেছেন,
প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন, একইভাবে হাসিনার কোর্টে ফাঁসির কাস্টে ঝুলার জন্য অপেক্ষারত একজন মানুষ মুক্তি পেয়ে এই সংসদে এসেছে। আমাদেরকে বিএনপি এবং জামাত সবাইকেই সেই কথা স্মরণ রাখতে হবে। ক্ষমতায় গিয়েই জুলাইকে ভুলে যাওয়া, জুলাইকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমাদের সরে আসা উচিত। আরেকটি বিষয়, সরকারকে তো অনেক কথা বলছি, তারা গুম অধ্যাদেশ বাতিল করেছে, মানবাধিকার কমিশন বাতিল করেছে, সুপ্রিম কোর্ট বিচারক, সুপ্রিম কোর্ট যে আলাদা বিচারালয় হওয়ার কথা সচিবালয় কেন্দ্রিক, সেটা বাতিল করেছে। পাশাপাশি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সংসদে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। সেখানে আমরা বিরোধী দলকে বলা হয় জনগণের কণ্ঠস্বর, জনগণের প্রতিনিধি, বা অনেক সময় বলে জনগণের মুখপাত্র, জনগণের পক্ষে কথা বলা। সেই বিরোধী দল বিএনপি এনসিপিকে কিন্তু আমরা, জামাত এনসিপিকে কিন্তু জুলাই দায় মুক্তিদের নিয়ে কথা বলতে আমরা শুনি নাই। পাশাপাশি যখন সন্ত্রাসবিরোধী আইনে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তখন আমরা জামাত ইসলামকে নীরব থাকতে দেখতে পেয়েছি। এগুলো আমাদেরকে পীড়া দেয়। আমরা এমন একটা কার্যকর সংসদ দেখতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, সংসদের প্রতি মিনিটে 2,73,000 টাকা খরচ হয়। সংসদ অধিবেশন পরিচালনা যখন হয়, প্রতি ঘন্টায় সেই 1,63,00,000 টাকা খরচ হচ্ছে। রাষ্ট্রপতির বাসার উপর 300 মিনিটে প্রায় অলরেডি 51 কোটি টাকা খরচ হয়েছে। তা আমরা এমন একটা সংসদ চাই, কার্যকর সংসদ, যেই সংসদের মধ্যে দিয়ে জনসম্পৃক্ত ইস্যুগুলো নিয়ে কথা হবে। আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া দৌলতপুরে দিনে দুপুরে পিটিয়ে একজন মানুষকে হত্যা করা হলো, এখন পর্যন্ত মামলা হলো না, একজনকে গ্রেপ্তার করে নাই। মোহাম্মদপুরে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। এই যে আইন শৃঙ্খলার চরম অবনতি, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দেখছেন না। তিনি আমাদের সংসদে আইন শিখাচ্ছেন, আইনমন্ত্রীর ভূমিকা পালন করছেন। সংসদ যারা থাকে তারা সবাই আইন প্রণেতা। তারপর যার যেই দায়িত্ব, আমরা সেই দায়িত্ব চাই, সেই দায়িত্ব যেন বাস্তবায়ন করেন। আমরা আজকের এই ডাকসুর আয়োজন থেকে, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। সংসদের প্রথম অধিবেশন 30 এপ্রিল পর্যন্ত চলবে, আগামী 15 এপ্রিল থেকে শুরু হবে। আমরা 30 এপ্রিলের অধিবেশন চলাকালীন সময় গণভোট, জুলাই জাতীয় সনদের ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলোতে স্বাক্ষরিত করা হয়েছে, সেগুলো যেন অধ্যাদেশ আকারে, অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উত্থাপন করা হয়। ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর নেতৃবৃন্দদেরকে এরকম একটি সময় উপযোগী প্রোগ্রাম আয়োজন করার জন্য।